আপনার যদি সে সততা থাকতো, আপনার অতীতের 16 বছরের কথাগুলো যদি সত্য হতো, আপনার অহংকার যদি সত্য হতো, আপনি পালিয়ে না গিয়ে যদি আপনি দেশে থাকতেন, তাহলে বুঝতাম যে আপনি শেখ মুজিবের কন্যা। আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের কন্যা। দুর্নীতির কাছে আমি এখনো মাথা নত করিনি। আমি 5 বার এমপি হয়েছি, আমি দুর্নীতি কি জিনিস আমি এখনো দেখিনি। আমি 5 বারের এমপিতে আমি একবার কোনোদিনও থানায় যাইনি, নিজের সরকারের আমলে হোক বিরোধী দলে হোক। বাংলাদেশে নিজের হাতে রেখে চিফ জাস্টিস থেকে শুরু করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজের হাতের মুঠে রেখে তছনছ করে দিয়েছে এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য। সেই দানব ব্যক্তিটি এখন পলাতক। আমি রাজনৈতিক অঙ্গনের একজন ক্ষুদ্র ব্যক্তি, চেষ্টা করেছি সত্যহীন, কারো কাছে আল্লাহ ছাড়া এখনো মাথা নত করে নেই। দুর্নীতির কাছে আমি এখনো মাথা নত করিনি। আমি 5 বার এমপি হয়েছি, আমি দুর্নীতি কি জিনিস আমি এখনো দেখিনি। আমি 5 বারের এমপিতে আমি একবার কোনোদিনও থানায় যাইনি, নিজের সরকারের আমলে হোক বিরোধী দলে হোক। ইউএনএ অফিসেও আমি কোনোদিন যাইনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে কোনোদিনও শেখ মুজিবুর রহমানকে পছন্দ করতাম না, দল করতাম, ছাত্রলীগ করতাম, এটা কোনো বিষয় না। কারণ কতগুলো কথা আমি শুনতাম। 111 সরকারকে আমি বিশ্বাস করি না। মইন আমার পাশের বাড়ি, আমি যখন চণ্ডীগড়ে বিপিজি ছিলাম আমি তার পরিবারকে চিনি, এরা পুরো আওয়ামী লীগের। উনি আমাকে একটা কথা বলেছে, কথা কম কাজ বেশি, নির্বাচনে যাব, সামরিক শাসকদের প্রশাসকদের এই জরুরি অবস্থা প্রত্যাহার করার প্রয়োজন, নাহলে জনপ্রতিনিধিরা কোনো ক্ষমতা আসতে পারবে। বিশ্বাস করলেন, গেলেন, 25টা সিট পাইলাম, কথা হইলো, কথা বললাম, দায়িত্ব দিলেন, দায়িত্ব পালন করলাম। আমার দুঃখ লাগে শেখ হাসিনার জন্য, কষ্ট হয়। 3 দিন আগে উনি যে কথাটুকু বলেছে সে কথার সাথে তার কোনো মিল নাই। তাহলে 16 বছর বাংলাদেশে নিজের হাতে রেখে চিফ জাস্টিস থেকে শুরু করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজের হাতের মুঠে রেখে তছনছ করে দিয়েছে এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য। সেই দানব ব্যক্তিটি এখন পলাতক। তার কর্ম অনেক সমালোচনা করা যাবে, দরকার নাই, শুধু এইটুকু জিস্ট। মাননীয় ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন নোবেল বিজয়ী হয়ে বাংলাদেশে আসেন, আমি ক্ষুদ্র ব্যক্তিও আপনার এয়ারপোর্টে আপনার সাথে একটা ছবি উঠাবার সৌভাগ্য হয়েছে। আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করার একটা প্রক্রিয়া আপনাকে সৃষ্টি করতে হবে। বাংলাদেশের কোন জনগণ আপনাকে অবিশ্বাস করবে না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায়, লক্ষ্য করতে হবে আপনাকে। আপনার মতো যে লোকটি বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রের মতো আরেকটা মানচিত্র খাড়া করিয়ে পৃথিবীর ইতিহাসে আপনি নোবেল বিজয়ী আমাদেরকে পরিচিত করে দিয়েছেন, আপনার মতো সে ব্যক্তিটিকেও হেঁটে উঠতে হয়েছে, লিফট বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা। অত মনে নাই, থাকার কথা না, কারণ আপনি তো কারো বিপক্ষের লোক না। আপনাকে কষ্ট দিয়েছে, আল্লাহ দেখেছে, আল্লাহ নালত গজব তার উপর পড়েও গেছে। কিন্তু আপনাকে মনে করতে হবে 100-র উপরে গার্মেন্টস বন্ধ। আমরা একজন ক্ষুদ্র গার্মেন্টস ব্যবসায়ী, নেতৃত্ব দিচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটির এক ছাত্রলীগের নেতা। এটা কি ইন্টেরিয়ার গভর্নমেন্টের ডিজি এনএসআই যারা হাসিনার আমলে বিএনপি অফিসে অস্ত্র আছে খবর দিয়ে প্যাকেটে করে অস্ত্র নিয়ে অস্ত্র রেখে সে অস্ত্র উদ্ধারের নামে আমাদেরকে মামলা দিয়েছে। সেই লোকগুলো কি এখনো আছে না নাই আমরা জানি না, কিন্তু তাহলে আপনার অধীনে আপনার কাছে অনুনয় বিনয় করে বলতে চাই, আপনার ডিজি ডিএফআই এনএসআই গোয়েন্দা তদন্ত করে দেখেন এই গার্মেন্টস আশুলিয়ায় কার নেতৃত্বে কারা টাকা দিচ্ছে। এই অশান্তি সৃষ্টি করে বাংলাদেশে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি করে বন্ধ করে দিয়ে হিন্দুস্তানের সমস্ত ফ্যাক্টরিতে আবার এই কাজগুলো নেওয়ার একটা চক্রান্ত যারা শুরু করেছে। কেন এখনো এসব বিষয়ে আপনার কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি। ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে শুরু হয়েছে, হুট করে আসবে কে আসবে এটা কিচ্ছু আসে যায় না। হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করে যিনি চোর বাটপার হিসাবে বাংলাদেশে পরিচিত ছিলেন,
তিনি যদি না পালিয়ে বাংলাদেশের জেলে থেকে আবার 18-20টা সিট নিয়ে সংসদে আসতে পারে, আপনার যদি সে সততা থাকতো, আপনার অতীতের 16 বছরের কথাগুলো যদি সত্য হতো, আপনার অহংকার যদি সত্য হতো, আপনি পালিয়ে না গিয়ে যদি আপনি দেশে থাকতেন, তাহলে বুঝতাম যে আপনি শেখ মুজিবের কন্যা। আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবের কন্যা। আপনাকে অবিশ্বাস মানুষ করেছে, আপনার অতীতের কার্যকলাপ, দুর্নীতি সব এদেশে প্রমাণিত হয়েছে। বাংলাদেশে যদি ভারতের সাথে বন্দি বিনিময় থেকেই থাকে, মাননীয় প্রধান উপদেষ্টা, ইন্টেরিয়াম গভর্নমেন্ট প্রধান, সততার উজ্জ্বল নক্ষত্র আপনি বাংলাদেশে, কথা বলেন, তাকে আনেন, তার পরিবারের 2-1জনকে গ্রেপ্তার করেন, যারা অঢেল সম্পত্তির মালিক, যারা বাংলাদেশকে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছে, যারা সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, যারা বিচার পক্ষে না আসলে হাইকোর্টে ময়লা ফেলেছে, যারা বিচার পক্ষে না আসলে হাইকোর্টের এজলাসে লাথি মেরেছে, তারা এখনো বাংলাদেশে আপনাকে অস্থিতিশীল করার প্রক্রিয়ায় জড়িত। এদেরকে অবিলম্বে সকল পর্যায় থেকে